আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। খলিল সাহেব খুবই বিধ্বস্ত, দেখে মায়া লাগলো। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এই মে মাসের 6 তারিখ চীনে দুইজন নেতার সাথে বৈঠক করেছেন। একজন হলো ওয়াং হুনি, আরেকজন হলো ওয়াং ই। ডক্টর খলিল তার সংক্ষিপ্ত চীন সফর শেষ করেছেন এবং এই চীন সফরের উপর দুই দেশ থেকে একটা প্রেস রিলিজ প্রকাশ করেছে। সেটার ভিত্তিতে আমি ডক্টর খলিলের এই চীন সফর কেমন হলো এবং এটা এটা থেকে আমরা তারেক রহমানের সরকারের ভবিষ্যৎ কি রকম হতে পারে সেগুলো একটু একেবারে নৈর্ব্যক্তিকভাবে অবজেক্টিভলি অ্যানালিসিস করব। তো সঙ্গে থাকুন। প্রথমে আমরা দেখি যে তিনি যে দুটো বৈঠক করেছেন তার মধ্যে এক নম্বরটা ছিল বা যেটা অনেকটা আপনার বলবো যে কসমেটিক, সেটা ছিল ওয়াং হুনিং এর সাথে বৈঠক। ওয়াং হুনিং চীনের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি তাদের ন্যাশনাল কমিটি অব দি চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান। এই জিনিসটা হলো যে কনসালটেটিভ পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সটা হলো চীনের পার্লামেন্ট যেটা আছে ন্যাশনাল পিপলস কংগ্রেস, তার পাশাপাশি একটা সংগঠন, এটা পলিটিক্যাল সংগঠন, এটা কোনো আইন প্রণয়ন করে না, বাট খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন। এবং এটা অর্থাৎ চীনের যে তাদের যে কমিউনিস্ট মূল্যবোধ আছে সেই সংক্রান্ত তার আলোকে গভর্নমেন্টের পলিসিকে তারা উপদেশ দেয়। ওয়াং হুনিং বর্তমানে চীনের 4 নম্বর ক্ষমতাধর ব্যক্তি, অর্থাৎ ওনাদের যে নেতারা আছেন বর্তমানে, 1 নম্বরে তো প্রেসিডেন্ট শি আছেন, তারপরে চীনের প্রধানমন্ত্রী, তারপরে তাদের ন্যাশনাল কংগ্রেসের যিনি স্পিকার বা চেয়ারম্যান, তারপরে চতুর্থ হলো ওয়াং হুনিং। তার সাথে একটা বৈঠক করেছেন। এই বৈঠকের ব্যাপারে দুই তরফ থেকে আমরা যে কাগজ দেখেছি সেখানে মোটামুটি এটা একটা মানে খলিলুর রহমানকে সম্মান দেখিয়ে একটা বৈঠক করতে দিল তারা, এরকম। এখানে আর খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ অফিসিয়াল যে বৈঠকটা উনি করেছেন সেটা হলো চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সাথে। ওয়াং ই চীনের অনেক পুরনো ডিপ্লোম্যাট, অনেক দীর্ঘদিন ধরে উনি চীনের পররাষ্ট্রমন্ত্রী। মাঝখানে তারা একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছিলেন প্রেসিডেন্ট শি, যে ব্যক্তি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের চীনের রাষ্ট্রদূত। তো ওনাকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করার পর কিছুদিন ওয়াং ই অন্য দায়িত্বে ছিলেন, আবার এই পররাষ্ট্রমন্ত্রীটাকে প্রেসিডেন্ট শি কিন্তু খুব দ্রুত বাদ দিয়ে দিলেন। কয়েক মাস ছিল বোধহয়, তারপরে আবার ওয়াং ই এসে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আমরা ওয়াং ইকে চিনি, উনি বাংলাদেশেও অনেকবার এসেছেন। তো ডক্টর খলিলুর রহমানের সাথে এই বৈঠকের পর তারা যে প্রেস রিলিজ প্রকাশ করেছেন, এটা দুই দিক থেকে প্রকাশ করা হয়েছে এবং খুবই সুলিখিত একটা প্রেস রিলিজ, 10 পয়েন্টের। সেখানে অনেক কথা আছে। সেখানে যেমন বাংলাদেশ থেকে এক চীন নীতির যে যে কমিটমেন্ট সেটা সুস্পষ্টভাবে বলা আছে, যেটা সবসময় বলা হতো। অর্থাৎ তাইওয়ান চীনের অংশ, এটা একেবারে খুব অনেক বেশি জোর দিয়ে ডক্টর খলিল বলেছেন। অর্থাৎ ডক্টর খলিল তো না, বাংলাদেশের পজিশন তিনি উল্লেখ করেছেন। তারপরে আছে মধ্যপ্রাচ্য নিয়ে কথা আছে। মধ্যপ্রাচ্যের যা যা আছে তারা সবাই এগুলো সমর্থন করেন, ডিপ্লোম্যাটিক প্রসেস। তারপরে এটাতে এবং রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কথা আছে। রোহিঙ্গাদেরকে তো আমরা ডিসপ্লেসড পিপল বলি, অর্থাৎ ইন্টারনালি ডিসপ্লেসড মিয়ানমার পিপল বা এইরকম বলি, তাদেরকে শরণার্থী, রিফিউজি এগুলো বলা হয় না। এটা আওয়ামী লীগ সরকারের আমল থেকে। সেখানেও চীন আগে যা যা বলতো যে আলাপ আলোচনা করে চীন যতটা সহায়তা করার এদেরকে মিয়ানমারে পাঠানোর ব্যাপারে সহায়তা করবে, এই কথাগুলো বলেছেন। তো এইখানে যে 3টা পয়েন্ট এ পর্যন্ত উল্লেখ করলাম সেগুলো গতানুগতিক, এখানে নতুনত্বের কিছু নাই। বাংলাদেশ সবসময় চীনকে আসলে এক চীন নীতিতে সমর্থন দিয়েছে, এমনকি আমেরিকাও এক চীন নীতিরই সমর্থন দেয়। যে তাইওয়ান চীনের অংশ আমেরিকা মনে করে,
তবে পার্থক্য হলো যে কোন গভর্নমেন্টটা সেই চীনের প্রতিনিধিত্ব করে এটা নিয়ে আমেরিকার ব্যাখ্যা ভিন্ন, এবং আমেরিকান পজিশন হলো যে চীন যাতে জোর করে তাইওয়ান দখল না করে। আর বাংলাদেশ বা অনেক দেশেরই, আসলে সারা বিশ্বেরই পজিশন হলো যে তাইওয়ান চীনের অংশ, এবং এর পরবর্তী কথাগুলো হয়তো ভিন্ন হতে পারে। বাংলাদেশ এটা একেবারে শক্তভাবে এটাকে আপনার সমর্থন করে। আমাদের মনে আছে যে বর্তমানে যিনি অর্থমন্ত্রী তারেক রহমান সরকারের আমির খসরু মাহমুদ চৌধুরী তাইওয়ানের একটা অফিস বাংলাদেশে খুলতে দিয়ে তখন তিনি বাণিজ্য মন্ত্রীর চাকরি হারিয়েছিলেন। তো ওইসব কথায় যাব না, কথাগুলো লম্বা হয়ে যাবে। আমরা ডক্টর খলিলের এই চীন সফরের উপর থাকি। এর বাইরে আমি তিনটা জিনিস খুব ভালোভাবে আলোচনা করতে চাই, যেখানে একটা জিনিস তারা যেটা বলেছিলেন যে তারা কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ এরকম একটা চুক্তি হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালে, যার জঙ্গি উত্থানের আগে আগে জুলাই মাসে আমাদের সবার মনে আছে, শেখ হাসিনা যখন চীন সফর করেন তখন এই চুক্তিটা স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে। এটা 2016 সাল থেকে চলে আসছে বাংলাদেশ আর চীনের মধ্যে এই পার্টনারশিপটা। তো 2024 সালে এটাকে বেশ এই নামটা দেয়া হয় যে কম্প্রিহেন্সিভ চায়না বাংলাদেশ কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ। বাংলা করলে কি হবে দেখি চেষ্টা করে, যে চীন এবং বাংলাদেশের মধ্যে সর্বাত্মক মানে একেবারে সব ধরনের স্ট্র্যাটেজিক কৌশলগত, যেখানে সাধারণত আপনার মিলিটারি যুক্ত হয়, স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ এবং সহযোগিতামূলক পার্টনারশিপের বাংলা হতে পারে অংশীদারিত্ব, অর্থাৎ চীন এবং বাংলাদেশের মধ্যে সর্বাঙ্গীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব। এটা শেখ হাসিনা এবং প্রেসিডেন্ট শি এর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল 2024 সালে। সেই ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার আছে। তারপরে একটা জিনিস আছে, সেটা হলো তিস্তা প্রকল্পে বাংলাদেশ চীনের দুটো শব্দ আছে। আমি প্রেস রিলিজে যেটা পড়লাম যে বাংলাদেশ চীনের ইনভলভমেন্ট চায় এবং সাপোর্ট চায়, অর্থাৎ চীনের অংশগ্রহণ চায় এবং চীনের সমর্থন চায় তিস্তা প্রকল্প বলে আমরা যেটা জানি আর কি, তিস্তা অববাহিকায় পানি সংরক্ষণ ইত্যাদি ইত্যাদি সব মিলে, যেটার সম্পর্কে আপনারা সবাই জানেন যে এই বিষয়টা 2024 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করে আসার পর তখনকার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং শেখ হাসিনা নিজেও বলেছিলেন যে এইটা ভারত করুক, মানে ভারত করবে এই ধরনের একটা, অর্থাৎ ভারত করুক এইটা প্রাধান্য দিচ্ছিলেন তখনকার সরকার। এখন যে খলিলুর রহমান, যেটা প্রেস রিলিজে খলিলুর রহমানের সফরের পর উল্লেখ করা হলো যে বাংলাদেশ তিস্তা প্রকল্পে চীনের ইনভলভমেন্ট এবং আপনার সাপোর্ট চায়। তো ইনভলভমেন্ট অ্যান্ড সাপোর্ট মনে হচ্ছে খুব সতর্কভাবে শব্দ দুটোকে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এটার মানে করলে এরকম হতে পারে যে ইনভলভমেন্ট সাপোর্ট, অর্থাৎ এইখানে এই কথাগুলো একটু আপনার অস্পষ্ট রাখা হয়েছে। আমার ধারণা খলিলুর রহমান সাহেব অত্যন্ত সতর্কতার সাথে এই দুটা শব্দ উনি সেখানে প্রয়োগ করেছেন। আপনারা বুঝতে পাচ্ছেন যে তিস্তা প্রকল্প তো একটা সেন্সিটিভ ইস্যু, ভারতের জন্য এটা এক ধরনের দুশ্চিন্তা, চীনের এখানে অতিরিক্ত আগ্রহ, এইটা নিয়ে আমার মনে হয় যে খলিলুর রহমান সাহেব এখানে একটু সতর্কভাবে শব্দ প্রয়োগ করেছেন। এটাও আমার কাছে এটা ভবিষ্যতে কোন দিকে যায় আমরা তো খেয়াল রাখবো। পরের যে অংশটা আমি একটু পড়বো প্রেস রিলিজ থেকে, সেটা না পড়ে মুখস্থ বলতে পারছি না। যেটা আমার কাছে সবচেয়ে মনে হলো যে খলিলুর রহমান সাহেবের ভিজিটের সময়, অর্থাৎ এই প্রেস রিলিজ তৈরি করার ক্ষেত্রে যে বুঝে বা না বুঝে বেশ আমি বলবো যে
চিন্তা করার মতো একটা বিষয় সেখানে আছে। তো আমি এখানে খুলে রেখেছি, একটু পড়ি। সেটা বলা হয়েছে যে 4 নাম্বার এই প্রেস রিলিজের, আপনারা ফরেন মিনিস্ট্রির ফেসবুকে এটা পাবেন। সেখানে বলা হয়েছে, China reiterated its support for Bangladesh in safeguarding its national independence, sovereignty, and territorial integrity, and reaffirmed its respect for the development path independently chosen by the people of Bangladesh, suited to its own national conditions. এখানে এই জায়গাটায় খলিলুর রহমান সাহেব তো পাকা লোক, ধরতে পেরেছেন বা পারেননি সেটা আসলে সেই তর্কে যাব না। এইখানে এসে চীন একটু আপনার প্রাধান্য খাটিয়েছে। কিরকম, এটা কিন্তু বলা হচ্ছে না। ওই প্যারাগ্রাফেই বাংলাদেশ অনেক কিছু বলেছে, যে আমরা তাইওয়ানকে চীনের অংশ মনে করি, চীনের সরকারকে তাইওয়ানের সরকার মনে করি, অর্থাৎ প্রেসিডেন্ট শিকে তাইওয়ানেরও প্রেসিডেন্ট মনে করে বাংলাদেশ, ঠিক এই রকম। এবং এর ব্যাপারে জাতিসংঘের সাধারণ পরিষদের যে আপনার যে রিজলিউশন আছে সেইটাকে বাংলাদেশ সম্মান করে, এগুলো আছে। খুব একেবারে চীনের মনের মতো করে কথাগুলো বলেছে। পরবর্তী কথাটা চীন বলছে, বাংলাদেশ তো দিল চীনকে তাইওয়ানের ব্যাপারে সব ধরনের আপনার সাপোর্ট দিল তাইওয়ানের ব্যাপারে। এরপরে চীন কি দিচ্ছে? চীন দিচ্ছে যেটা, সেটার সংক্ষেপে যদি আমরা এটা বলি, সেটা হলো যে চীন বাংলাদেশ একটা স্বাধীন, ওই যে লাইনটা ইংরেজিতে পড়লাম সেটা আর পড়তে যাচ্ছি না, আমার এই ল্যাপটপের উপরে আরেকটা কম্পিউটার রেখেছি, ওখান থেকে পড়লাম। অর্থাৎ চীন চায় বাংলাদেশ একটা স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করুক বা স্বাধীন পররাষ্ট্রনীতির উপর চলুক। এই জায়গাটা হলো যে আমি মনে করি যে পুরো এই প্রেস রিলিজ থেকে আমরা যেটা জানলাম, সেইখানে চীন বাংলাদেশকে ওই জিনিসটা স্মরণ করিয়ে দিয়েছে, যে ইউনুস যে দেশ বিক্রি চুক্তি করে চলে গেছে, পরবর্তীতে সেখানে বলা হয়েছে না যে এখন থেকে আমাদের মিলিটারিদের জন্য অস্ত্রপাতি এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে 2টা সামরিক চুক্তি করতে হবে, এইসব জিনিস আছে। তো ওই জায়গায় আপনার এসে দেখা গেল যে চীন এই মানে যেই কাগজটা প্রকাশিত হয়েছে, সেই কাগজ বলতে এখানে কি একটা প্রেস রিলিজ, অর্থাৎ প্রেস রিলিজ মানে হলো যে তারা দুই পক্ষ এই জিনিসগুলোর প্রতি একমত হয়েছে, এগুলা তারা সাংবাদিকদের জানাচ্ছে। তো সাংবাদিকদের জানানোর ক্ষেত্রে এই একটা জায়গায় এসে চীন খলিলুর রহমান সাহেবকে একটু চাপ প্রয়োগ করেছে, যে তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে মোটামুটি ওই কথাটা বলে। আমি ইংরেজি লাইনটা আবার পড়ে মনে হচ্ছে আবার না পড়লে হয়তো আপনারা আমার কথাটা বুঝতে পারবেন না, সেই জন্য আবার পড়ি একটু। China reiterated its support for Bangladesh in safeguarding its national independence, sovereignty and territorial integrity, and reaffirms its respect for the development path independently chosen by the people of Bangladesh, suited to its own national conditions. এটা বেশ আমি বলবো যে বাংলাদেশের যেসব ডিপ্লোমেট আছে আমাদের ফরেন মিনিস্ট্রিতে, যদিও এই প্রেস রিলিজটা অত্যন্ত সুলিখিত, এখন তো সুলিখিত প্রেস রিলিজ করা কোনো বিষয় না। চাইনিজরা সেখানে ছিল, চাইনিজরা তো যারা ইংরেজি জানে তারা খুব ভালো ইংরেজি জানে, যারা বাংলাও জানে। আর এখন এআই আসার পরে আসলে এইসব জিনিস কত সুন্দর লেখা যায়, এটা শুধু আইডিয়াটা থাকলেই সুন্দর আপনার ক্রাফটিংটা করা যায়। কিন্তু এগুলোর উপর সতর্ক দৃষ্টি রাখা, কোন শব্দটা আসছে, কি কথাটা বলা হচ্ছে, সেইটা যদি আমরা চিন্তা করি, তাহলে এটা একেবারে অবভিয়াস যে চীন এই কথাগুলো এখানে আপনার সংশ্লিষ্ট করেছে বাংলাদেশকে, অর্থাৎ তারেক রহমানকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে তোমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইতিমধ্যে বিক্রি হয়ে গেছো, সেই ব্যাপারে আমাদের আপত্তি আছে। আমরা চাই তোমরা স্বাধীন পররাষ্ট্রনীতি
গ্রহণ করবে এবং চীন বাংলাদেশকে ভবিষ্যতে কি ধরনের অর্থনৈতিক সহায়তা দেবে না বা না দেবে, আমার মনে হয় এই যে একটা সেন্টেন্স এই প্রেস রিলিজে প্রকাশ করা হলো দুই তরফ থেকে, সেটার উপর অনেকখানি কিন্তু নির্ভর করবে। এখানে এইটার আরো কিছু আপনার কনোটেশন আছে যে বাংলাদেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি রক্ষার ব্যাপারে, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিতে কে ভাগ বসাতে পারে, হয় ভারত ভাগ বসাতে পারে, বাংলাদেশ দখল করে নিল, বা মার্কিন যুক্তরাষ্ট্র ভাগ বসাতে পারে, যে আপনার ওই কক্সবাজারের কি বলে যে ওই দ্বীপটা সেন্ট মার্টিন, ওইখানে ঘাঁটি গাঁটলো, কথার কথা বলছি আমি, এগুলো আমি আমার ভিডিওতে আপনাদেরকে বলেছি যে ভিডিওগুলো আমি আনবায়াসড করব যাতে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন কিছু জানতে পারে তথ্যগুলো, কারণ বাংলাদেশ থেকে তো আপনি এসব তথ্য এখন জানতে পারবেন না, এগুলো বিশ্লেষণ করার মতো মানুষও এখন আর নাই। যা হোক, সেদিকেও সেসব কথা বলে লাভ নাই। তো এই জায়গাটায় কিন্তু চীন অর্থাৎ এই বাংলাদেশকে কিন্তু যে জিনিসগুলো কিন্তু চীনের রাষ্ট্রদূত ঢাকা থেকে আগেই বলছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অর্থাৎ চীন এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, তার মাঝখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এসে দাঁড়ায় তাহলে সে সম্পর্ক আর উন্নতি হবে না। আর খলিল সাহেবকে আমি বুঝতে পারি যে আসলে টাকার জন্য ওনারা চীনের শরণাপন্ন হয়েছেন সরকার চালানোর জন্য। মার্কিনীরা তো টাকা দিবে না, ওরা তো 45,000 কোটি টাকা ডলারে করে নিয়ে যাচ্ছে আগামী 10-12 বছরের মধ্যে। দেখেন একটা পদ্মা সেতু করে দিছে চীনের সহায়তায়, সেটা 32,000 কোটি টাকা লেগেছিল, আর এখানে 45,000 কোটি টাকা 12টা বোয়িং বিমান কিনে, যে বিমান কিন্তু বাংলাদেশের যে আমাদের বিমানের যে অবস্থা, এটা থাই এয়ার কিনলো কথা ছিল, সিঙ্গাপুর এয়ার বা অন্য কোনো, যাই হোক সেটা করেছে। তো এই জায়গাটা আর কি আমি বলবো যে তারেক রহমানের সরকারকে কিন্তু খুব ভালোভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, এবং এটা বোঝাও যায় আসলে। আপনারা দেখবেন, আমি খলিলুর রহমান সাহেবের, খলিলুর রহমান তো পাকা হাড্ডি, রজার খলিল, হ্যাঁ, রজার খলিল নামে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ইত্যাদি করেছে, হ্যাঁ, দীর্ঘদিন জাতিসংঘে চাকরি করেছে, বাংলাদেশ সরকারেরও টাকা কড়ি খেয়েছে, এরা একসাথে 2টা চাকরি করে 2টা পেনশন খাওয়া মানুষ, খুব চালাক কিন্তু। এবং আপনারা খেয়াল করেছেন কিনা, ডক্টর খলিল কিন্তু তারেক রহমানের মন্ত্রিসভার লোকজনের যে টাকা কড়ির হিসাব পত্রিকায় দেখেছি, তার মধ্যে সে অনেক ধনী, মানে একেবারে 4 নাম্বার না 5 নাম্বার ধনী। ধনী মানে কি, সারা জীবন ইউএনএ তে চাকরি করলে অনেক টাকা বেতন পাওয়া যায়, আর বাংলাদেশ সরকার থেকেও বেতন ভাতা, তার বেতন মানে লিয়েনে ছিল কিন্তু পেনশন তো নিয়েছে। তো এগুলা করে তো নিশ্চিতভাবে সে অনেক ধনী হয়ে গেছে। তো এই বৃদ্ধ বয়সে এই লোকটা কেন এখানে আসলো? এই খলিল সাহেব, আমি গত 15-20 বছর শুনেছি যে আওয়ামী লীগের সাথেও তদবির করে যে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য, তার জীবনের একেবারে আপনার স্বপ্ন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হওয়া। এবং এখন তো বোঝা যাচ্ছে যে ইউনূসের সাথে তারেক রহমানের সংযোগ ঘটানোতে এই খলিল যথেষ্ট ভূমিকা পালন করেছে। ইউনূসকে হয়তো ভয়টয়ও দেখিয়েছে যে আপনি জামাতের সাথে না গিয়ে তারেক রহমানের হাতে ক্ষমতা দিয়ে দেন, কারণ হলো খলিলুর রহমান তো জামাতের পররাষ্ট্রমন্ত্রী হলে একরকম, আর বিএনপি যাদের ভোট আছে তাদের পররাষ্ট্রমন্ত্রী হলে একরকম। কিন্তু খলিলুর রহমান সাহেবের যে বিদেশ সফর কতগুলা দেখলাম, এখানে দেখলাম যে উনি যখন আপনার ওই যে কি বলে আনাতোলিয়া প্রসেস ডিপ্লোমেসি একটা আছে, তুরস্কের একটা প্রসেস, তারপরে উনি কিছুদিন আগে ইউরোপে গেলেন, ওখানে গেলে উনি খুব রিল্যাক্সড থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রে গেলে ওনার মুখ খুব রিল্যাক্সড, চেহারা খুব রিল্যাক্সড, কিন্তু ভারতের ওই ছবিগুলাতে দেখলাম যে উনি টেন্সড। আর চীনে এখানে একেবারে মানে লোকটার মনে হলো যে 10 বছর বয়স বেড়ে গেছে, যদিও বয়স তো 70 অ্যারাউন্ড হবে তার। 1977 সালে তাদের বিসিএস পরীক্ষা শুরু হয়, 1979 সালে ওনারা বিসিএস চাকরিতে জয়েন করেন, এবং খলিল সাহেব ওনার ব্যাচের বয়সে বোধহয় সবার চেয়ে ছোট, অর্থাৎ যথেষ্ট কম বয়সে চাকরিতে ঢুকতে পেরেছেন, বোঝা যায় অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তো যাই হোক, মেধাবী হোক আর যাই হোক, খলিল সাহেবের সম্পর্কে আছে খারাপ কথা বলবো না, তবে ওনাকে একটা উপদেশ দিতে চাই যে এটা সুস্পষ্ট প্যাটার্ন, যদি আপনি একটু মানে আবেগ সংযত, অর্থাৎ আপনি যে চাপে আপনার চেহারায় যে ভাঁজ পড়ে যায়, চেহারাটা যে বিকৃত হয়ে যায়, টুইস্টেড হয়ে যায়, এইটা সামলানোর চেষ্টা করেন। আপনি ডিপ্রেশনের ওষুধ খান বা
স্নায়ুতন্ত্র শীতল করে, আপনার এই ধরনের ওষুধ খেয়ে ভিজিট গুলা করলে আমরা ধরতে পারবো না আপনি কোন অবস্থায় আছেন। এখন কিন্তু আমরা ধরে ফেলছি। যা হোক, শেষ কথা হলো যে ডক্টর খলিল আনন্দ করছেন। এসব লোকজন তো আসলে মানে আমি বলছি না যে ডক্টর খলিল একজন বেকুব বা কিছু একটা, কিন্তু তারেক রহমানের সরকার এবং ডক্টর খলিল, তবু আমি বলবো যে এই চায়না ভিজিট ডক্টর খলিলের থেকে তারেক রহমান সরকারের উচিত ডক্টর খলিলকে কিছু পয়েন্ট দেয়া পররাষ্ট্রমন্ত্রী হিসাবে। বেচারা নিজে এত কষ্ট এত চাপ সহ্য করে যেটা করে এনেছে, কিন্তু চায়না কিন্তু মনে করিয়ে দিয়েছে যে তোমার ফরেন পলিসি বা তোমার আর আমার সম্পর্কের মাঝখানে যদি যুক্তরাষ্ট্র ভারত এগুলো ঢোকে তাহলে কিন্তু আমি টাকা দেব না। যে লাইনটা দুইবার পড়লাম সেটার মানে এইটাই হয়। তো এখন তারা তো তিস্তা চুক্তি, তিস্তা প্রকল্পে চীনের ইনভলভমেন্ট চেয়েছে। আমি বলবো যেটা সতর্কভাবে শব্দ প্রয়োগ করেছে, একটু ওপেন রেখেছে যে এখানে আরো অন্য দেশেরও ইনভলভমেন্ট চাইতে পারে। তো এটা কি হয়, আজকে আবার আরেক জঙ্গি যে নৌকায় করে পাকিস্তান থেকে অ্যাটম বোমা আনতে চায়, সে দেখলাম যে আবার কনক সরোয়ারের কাছে ইন্টারভিউ দিচ্ছে। এবং এই জঙ্গি শাহিদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাতের টোটো করে ঘুরে বেড়ায় মেয়ের জন্য ঢাকার রাস্তায় রাস্তায়। এই বদমাস মানে খলিলকেও চাপ দিচ্ছে যে মানে খুবই চাচ্ছে যে চীনের সাথে বাংলাদেশের মানে এগুলা হোক, বিশেষ করে তিস্তা প্রকল্প হোক। কিন্তু এই শাহাদুজ্জামান এত বেকুব একটা জিনিস, ও কিন্তু বুঝতে পারছে না যে এখানে ওই শাহাদুজ্জামান যেহেতু জঙ্গি হয়ে গেলে কি ঘৃণাটা চলে যায় ভারতের প্রতি, কিন্তু এখানে যে পেছনে যে মার্কিন যুক্তরাষ্ট্র বসে আছে সেটা শাহেদুজ্জামান ভুলে গেছে। তার মানে ভারত ঘৃণার চোটে, তার ইন্টারভিউ দেখে বুঝলাম আর কি। তো যাই হোক, আমার মনে হয় আমি আপনাদের তথ্যগুলো দিতে পেরেছি। আমি নিজে কোনো বিশ্লেষণ করিনি, যে কাগজ তারা প্রকাশ করেছে সেই কাগজের ইংরেজি থেকে বাংলা করলে কি অর্থ দাঁড়ায় অনেকটা সেটাই বললাম। সবাই সাথে থাকুন, যেহেতু নিয়মিত ভিডিও করছি আমি ভিডিওগুলা নৈর্ব্যক্তিক করার চেষ্টা করব, অবজেক্টিভ অ্যানালিসিস করব। অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের এই নীতিতে কোনো ধরনের আপোষ নাই। তারপরেও অনেক তথ্য জানতে হয়, কূটনৈতিক ভাষা বুঝতে হয়, এবং আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকেও ভবিষ্যতে কূটনীতিতে দক্ষতা অর্জন করতে হবে। এবং যে কথা বলে শেষ করব সেটা হলো, বর্তমানে ফরেন মিনিস্ট্রির অবস্থা